আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় মিডিয়ার ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে এই প্রেস কনফারেন্সে যোগ দিয়েছেন। আপনারা জানেন একটি বিশেষ উদ্দেশ্যে আজকে আমরা এই প্রেস কনফারেন্স ডেকেছি। পশ্চিমবঙ্গের মাটিতে ল অ্যান্ড অর্ডার হার ইউপি বিহারের দিকে এগিয়ে যাচ্ছে, এই কথা আমরা এর আগেও অনেকবার বলেছি। গতকাল তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আবার আমরা দেখতে পেয়েছি। গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার প্রখ্যাত মানুষ সুফি জনাব পীর আল্লামা সৈয়দ খালেদ হোসেন সাহেব, প্রতিষ্ঠাতা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আইমার সর্বভারতীয় সভাপতি, একটি রিলিজিয়াস প্রোগ্রামে ধর্মীয় সভায় তিনি বাড়ি থেকে বেরিয়ে হলদিয়া যাচ্ছিলেন। এমতো অবস্থায় নন্দকুমারের কিছুটা আগে কেউ বা কারা হঠাৎ তার গাড়িকে লক্ষ্য করে বড় কোনো জিনিস দিয়ে আঘাত করার চেষ্টা করেছে এবং যার ফলে তার গাড়িটি একটি ভীষণভাবে নষ্ট হয়েছে এবং গাড়ির ভিতরে তিনি এবং তার ড্রাইভারও কিছু কিছু জায়গায় তাদের গ্লাসের উইন্ডশিল্ডে যে ছোট ছোট গ্লাসগুলো তাদের শরীরে লেগেছে। এই বিষয়টি আমাদেরকে এই জন্য বেশি করে ভাবাচ্ছে যে পশ্চিমবঙ্গে আমরা যে বারবার বলছি সাধারণ মানুষের নিরাপত্তা খুব অভাব, এইটা আরেকবার ভালো করে প্রমাণ হয়ে গেল। যে কোনো সমাজে যারা সমাজের প্রথম শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণীর বলতে উদ্দেশ্য হচ্ছে যে যারা রিলিজিয়াসলি হয়তো যাদের প্রতি মানুষের আস্থা ভালোবাসা থাকে, পলিটিক্যালি আস্থা ভালোবাসা থাকে, যারা কিছু মানুষ যাদেরকে সমাজের লোক অনুকরণ করে, তারা সমাজের তুলনামূলক অনেকটি বেশি গুরুত্বপূর্ণ মানুষ। যখন তাদের উপরে আঘাত আসে বা তাদের প্রতি কোনো ধরনের আক্রমণ হয়, তখন সমাজের সাধারণ মানুষদের নিরাপত্তা খুব খারাপ, এটা কিন্তু বোঝা যায়। তো আমরা এই দুর্ঘটনাটাকে কাউকে আমরা এটা বলতে আসছি না যে কেউ এই ধরনের ঘটনা করেছে, কারণ পূর্ব মেদিনীপুর জেলায় আমরা প্রত্যেকেই জানি আপামর হিন্দু মুসলিম সমস্ত মানুষ প্রতাপপুর দরবার শরীফের হুজুর কেবলা সৈয়দ খালেদ হোসেন সাহেবকে কতটা ভক্তি শ্রদ্ধা করে। একজন অমুসলমানের সাথে পরিসংখ্যান চালালে আপনারা বুঝতে পারবেন যে এখানে প্রতাপপুর দরবার শরীফ একটি ব্যতিক্রমী, কেননা হিন্দু মানুষদের প্রতি তাদের ভালোবাসা, তাদের ভাব কোনো অংশে কম না। কিন্তু যাদের প্রতি যারা আতঙ্কিত প্রতাপপুর দরবার শরীফের থেকে বেশি, প্রতাপপুর দরবার শরীফ থেকে পরিচালিত যে সংগঠন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বা আইমা, যে স্বেচ্ছাসেবী সামাজিক নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এই সংগঠনটিকে আজকের দিনে রাজনৈতিক দলেরা ভয় পাচ্ছে। কেননা এই সংগঠন নির্দ্বিধায় ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলে এবং এদের কর্মকাণ্ড অনেকটা পলিটিক্সের মধ্যে এনগেজ হয়ে গেছে। কারণ পলিটিক্যালি যে অন্যায় বিচার দেশের মধ্যে, রাজ্যের মধ্যে হয়, আমরা তা নিয়ে কথা বলি। তো গতকাল হতে পারে এই দুর্ঘটনার পিছনে শাসক দলের হাত আছে, হতে পারে গতকাল এই দুর্ঘটনায় সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি যারা কাজ করছে পশ্চিমবঙ্গের মাটিতে, যারা রাজ্য সরকারের আশ্রিত এই দলগুলি, কারণ মুখে যতই বলা হোক যে এই সরকার সাম্যের সরকার, কিন্তু আরএসএসের সংগঠিত বিদ্যা মন্দির যত তৈরি হচ্ছে এই বিগত 10 বছরে, তা আমাদেরকে ভাবিয়ে তোলে যে প্রচ্ছন্নভাবে আরএসএসের দুর্গা কীভাবে পশ্চিমবঙ্গে আরএসএসের সব মাটিকে শক্ত করে দিচ্ছেন, এটা আমরা সকলেই জানি। হতে পারে এরকম একটি চরম সংগঠনের কোনো অনুসারী তারা গাড়িতে আক্রমণ করেছে যাতে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বের সাম্য নষ্ট হয়, ব্যালেন্সিং নষ্ট হয়। হতে পারে যেটি একটি নিছক দুর্ঘটনা, কিন্তু গাড়ির ছবি প্রশাসনের যারা এই কেস দেখছেন, আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে এটা অ্যাসিওর করেছেন যে না, এটা কিন্তু দুর্ঘটনা, গাড়ির চাকা থেকে ব্লাস্ট করে বা কোনো পাথর এসে নয়, এটা যেভাবে উইন্ডশিল্ড ভেঙেছে, পাশের যে স্টিলের যে এগুলো আছে, তো ফলে এটা একটা পরিকল্পিতভাবে এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করা হয়েছে। আপামর বাংলার মানুষদেরকে আমি আপিল করব যে এটা আপনারা মাথায় রাখুন যে আমরা পীর সাহেব হওয়ার জন্য কিন্তু আমাদেরকে কেউ অ্যাটাক করেনি। আমরা ধর্ম নিয়ে আপনাদের কাছে এসেছি বলে আমাদেরকে কিন্তু কেউ অ্যাটাক করেনি। আমাদেরকে অ্যাটাক তখনই করা হচ্ছে যখন আমরা এটা বলছি যে আমাদের ধর্মের মানুষদেরকে
পলিটিক্যালি তাদের অধিকার দিতে হবে। যখন আমরা রাজনীতির কথা বলছি তখনই কিন্তু তারা আমাদের প্রতি আঘাত হানার চেষ্টা করছে। তো এই ঘটনাটিকে আমরা খুব হালকাভাবে নিচ্ছি না। আগামীতে আমরা এটা বৃহত্তর একটি আন্দোলনের দিকে পরিকল্পনা করছি। এসপি পূর্ব মেদিনীপুর জেলা আজকে রাত্রি 8টা পর্যন্ত ডেডলাইন দিয়েছেন। আমরা তার জন্য অপেক্ষা করছি কিভাবে কি এই বিষয়টা নিয়ে কাজ হয়। এরপরে আমরা আগামী কাল এসপি অফিসে নতুন করে আমরা আমাদের বার্তা দিব আমরা কি করতে চাইছি। আগামী শুক্রবার জেলাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আইমার সংগঠনের কর্মীরা আছেন আমরা বলেছি যদি দোষী বিষয়টি সুরাহা না হয় এই ঘটনার তাহলে আমরা প্রতিবাদ মিছিল করব এবং এরপরে আমরা গণ আন্দোলন তুলে ধরব। কেননা শুধুমাত্র এরকম নয়, আরও 24 পরগনায়, পশ্চিম মেদিনীপুরে, হুগলিতে বিভিন্ন রিলিজিয়াস লিডারদের উপরে আক্রমণ হচ্ছে এবং সরকার এটা অ্যাকশন নিচ্ছে না। কেন? আমরা সাময়িক একটু চেঁচামেচি করি, তারপর আমরা ঠান্ডা হয়ে যাই। ফলে আমরা এটাকে গণ আন্দোলনের রূপ দিতে চাইছি। আমরা প্রকাশ্যে এটা আহ্বান করছি, এই গণ আন্দোলনে আপনারা সামিল হন। যতক্ষণ না পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আসবে, যতক্ষণ না যারা ধর্মের নামে নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মানুষদেরকে বোকা বানানো বন্ধ করবে, ততক্ষণ আমাদের লড়াই চলবে। আমরা বৃহত্তর গণ আন্দোলনে নামার পরিকল্পনা করেছি এবং এই বিষয়টা আমি মুখ্যমন্ত্রীর প্রতি এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি। একটি পলিটিক্যাল চাল হচ্ছে, তারা বলেন আমাদের কাছে খবর ছিল না। আমি গতকাল কলকাতায় এটা জানিয়েছি। আমি স্বরাষ্ট্র দপ্তরে আগামীকাল এসপির সাথে কথা বলেই মেল করব এবং কেন্দ্রীয় সরকারেও আমি এই বিষয়টা আমার মতন করে যেভাবে স্বরাষ্ট্র দপ্তরে পৌঁছানোর দরকার রাজ্য এবং কেন্দ্রের আমরা বার করার পরিকল্পনা করেছি। এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। থ্যাংক ইউ। কি মনে হয় কারা করেছে এরকম একটা কাজ? মনে দেখুন, মনে তো সম্ভাবনা যে দিকগুলো সেটা আমি বলেই দিলাম। রাজনৈতিক দলের লোকেরা করতে পারেন, হতে পারে যে পলিটিক্যাল যারা এনগেজ আছেন, দেশে যেভাবে সাম্প্রদায়িক শক্তি যেভাবে বেড়ে উঠছে, হতে পারে তারাও করছেন। তো এখন কাউকে নির্দিষ্ট একটা কোনো কিছুকে আমরা দায়ী করতে চাইছি না। আবার এমনও হতে পারে অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে। তো কি বিষয় আছে প্রশাসনের হাতে? শত্রুতা না, ব্যক্তিগত শত্রুতা নয়। দেখুন, একটা পরিষ্কার, এমন একজন মানুষের গাড়িতে আক্রমণ হয়েছে, তাকে করা হয়নি। কেননা তিনি যে গাড়িতে চড়েন সেম গাড়িতে সেমই একই ধরনের দুটো গাড়ি আমি চড়ি। তার গাড়ির নাম্বারে শেষে যা ডিজিট, আমার গাড়ির নাম্বারে শেষে ডিজিট। ফলে যারা আক্রমণ করেছে তার একটা কারণ হচ্ছে আমি, লক্ষ্যবস্তু কিন্তু আমি ছিলাম। কেননা অজাত শত্রু এই শব্দটা হয়তো বাড়াবাড়ি মনে হবে, কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় আপামর হিন্দু মুসলিমকে, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস যে কাউকে সৈয়দ খালেদ হোসেন সাহেবের নাম বললে তারা তার সম্পর্কে কি বলে আপনাদের একবার সমীক্ষা জানানো দরকার। তাকে অজাত শত্রু বললেও কোনো ভুল বলা হবে না। এর পেছনে কি শাসক দলের হাত? সম্ভাবনা আছে, কেননা পূর্ব মেদিনীপুর জেলায় এর পূর্বেও পূর্ব মেদিনীপুর জেলার শাসক দল দাঁত কামড়াতে পারেনি, সংখ্যালঘু মানুষকে বিক্ষিপ্ত করতে পারেনি। আজকের দিনে সেটা কলকাতা থেকে বহু বড় বড় লিডাররা এসে দেখেছেন। বিরোধী পক্ষের কোনো ফ্ল্যাগ ফেস্টুন না থাকলে গোটা জেলাতে আইমার ফ্ল্যাগ ফেস্টুন আছে। ফলে শাসক দল এটা মেনে নিতে পারবে না, এটা স্বাভাবিক হতে পারে। তবে আমরা সরাসরি কাউকে দোষ দিচ্ছি না এখনও। আপনি বললেন যে এটা খালেদ সাহেবকে দেখে নয়, নিশ্চিতভাবে আমাকে লক্ষ্য করে, এটা কেন মনে হলো? এইটাই সম্ভাবনা, কারণ তাকে ওই যে বললাম সম্ভাবনা গাড়িটা এবং না আপনি এমন কিছু কি করে রেখেছেন যেটার জন্য আপনার উপর আক্রমণ হতে পারতো? এরকম অবশ্যই করে রেখেছি, এটা সবাই জানে। কারণ শাসক দলের সাথ দিতে পারেনি। অশিক্ষিত মুসলিম সমাজের একটা অংশ ছাড়া সকলেই জানে যে পুরো রাজ্যে তৃণমূল এই মুহূর্তে তৃণমূলের যে বিরোধীদের হিটলিস্টে আমার নাম আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি তৃণমূলকে গালাগালি করি না। আমার পলিটিক্স তৃণমূলের প্রত্যেকটা কাজে সমালোচনা করা নয়, আমরা রুটে গিয়ে কাজ করি। ফলে তারা জানে প্রত্যেকটা গ্রামে সংখ্যালঘু মানুষ শুধু নয়, হিন্দু মানুষেরাও কে এটা আমরা বোঝাতে পেরেছি যে হিন্দু মুসলিম নয়, বরং সমাজের মধ্যে যারা আমাদেরকে ইউজ করছে তাদেরকে সরাতে হবে। ফলে তারা আমাদের বিরুদ্ধে যাবে। দেখুন, গতকাল একটি কথা হুজুর সাহেব বলেছিলেন যে যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন আমি ভাবছিলাম যে যদি মারা যায় তো আমার আখেরাত তৈরি হয়ে যাবে, যদি শহীদ হয়ে যায় তাহলে আমার আখেরাত তৈরি হয়ে যাবে। আমি তার ছেলে, আমি জীবনে কোনোদিন কাউকে নিয়ে ঘুরিনি। রাত্রি 1:30, 2টো, 2:30টার সময় আমি এই প্রান্ত থেকে ও প্রান্ত জলসা করে বেড়াই। আমার সাথে আমার ড্রাইভার থাকে। ফলে প্রাণ নাশের ভয় আমি পাচ্ছি না।
প্রাণনাশের ভয় পাওয়ার ইমানদার ব্যক্তি প্রাণনাশের ভয় পাবে না, কেননা আমার মৃত্যু কারো হাতে লেখা নেই, আমার মৃত্যু উপর থেকে লেখা হয়ে আছে, ফলে ভয় পাচ্ছি না। কিন্তু প্রতিবাদ এই জন্য করছি যে এটা আমাদেরকে বুঝতে হবে যে কোথায় যাচ্ছি আমরা, রাজ্য কোন জায়গায় পৌঁছাচ্ছি। কেন এরকম একটা প্রাণঘাতী হামলা? কারণ আমরা চাইছি পশ্চিমবঙ্গের সরকার সংখ্যালঘু মানুষদেরকে যেভাবে ইউজ করছে, এই ইলেকশানেও আমরা, শুধু আমরা নয়, প্রত্যেক যারা একটু সমাজ নিয়ে সচেতন, যারা সমাজ নিয়ে বুঝেন, তারা এইবার বিজেপিকে আটকানোর জন্য আমরা আমাদের এড়ি ছুটি বাংলায় আর উর্দুতে যেটা বলা হয়, আমাদের পুরো ক্ষমতা আমরা বিজেপিকে আটকানোর জন্য আমরা করছি। আমরা গায়ে কাদা পর্যন্ত লাগিয়েছি। এই ইলেকশনের টাইম অনেকে বলেছে টিএমসির কাছে টাকা খেয়ে দিচ্ছে, কিন্তু যারা বলেছে তারা তো বিরোধী, তারা তো বলবে, কিন্তু আমরা এই জন্য আটকেছি কারণ আমাদের মনে হয়েছিল বিজেপিকে আটকানো দরকার। কিন্তু তারপরে আমরা দেখেছি যেভাবে ইমাম রশিদির ছেলের হত্যাকারীকে সরকার মুসলিম এলাকা থেকে দাঁড় করিয়ে মুসলিম সমাজকে বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা হচ্ছে হাঁড়ির কই মাছ, বুঝেন তো, কই মাছকে আপনি ছেড়ে দিবেন মাঠে জঙ্গলে ঘাটে, সে ঠিক তার রাস্তা বানিয়ে দিবে, কিন্তু একটা কই মাছকে আপনি হাঁড়ির মধ্যে রেখে দিবেন তো সে আর বেরোতে পারবে না। তো সংখ্যালঘু মানুষদেরকে এরা হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এরা জানে যে এরা হাঁড়ির কই হয়েছে, আর বেরোতে পারবে না। ফলে আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিবাদ করেছি, বাবুল সুপ্রিয়কে নেওয়া প্রতিবাদ করেছি, অর্জুন সিংকে নিয়ে প্রতিবাদ করেছি। আপনি দেখুন যারা যারা গালাগালি করেছে তাদেরকে টিএমসি জায়গা করে দিচ্ছে, ফলে এই জায়গাটায় আমাদের লড়াই। সরকারের বিরোধী সমালোচনা করার জন্য কি আপনাদের উপরে আক্রমণ? আমাদের উপরে এটা একটা সম্ভাবনা আছে। আবার আমি দেখুন, আমি বারবার বলছি আরেকটা সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কোনো সাম্প্রদায়িক সংগঠন যেগুলো আছে পশ্চিমবঙ্গে, যারা চাইছে দাঙ্গা হোক, এরকম দলও করতে পারে। আমি এখনও টিএমসিকে সরাসরি দোষ দিব না, সম্ভাবনার কথা বলছি, কিন্তু এটাও একটা সম্ভাবনা প্রবলভাবে বিজেপি চাইছে দেশে দাঙ্গা হোক, রাজ্যে দাঙ্গা হোক, তাহলে তাদের ভোট ব্যাংকটা তৈরি হবে, ফলে দেখা যাবে তারা পলিটিক্স করেছে। আর আমরা এটা ভাবি বলেই আমরা ব্যতিক্রমী। আপনি বিজেপি বা শুভেন্দুর দিকে আঙুল তুলছেন না কেন? আমি আগেই বলেছি, আমি কারো দিকে আঙুল তুলিনি, আমি দলের দিকে আঙুল তুলেছি। আমি এখনই তো বললাম যে হতে পারে শুভেন্দু অধিকারী সাহেবের বিষয়ে এই জন্য বলবো না, উনি ব্যক্তিগতভাবে উনি এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলায় কিছু নেই না, জিরো। ফলে উনি বলে কাউকে করাবেন হতে পারে না, তবে সেটা যদি প্রশাসন আছে সেটা বলবে। আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই, ফলে আমি কাউকে ব্যক্তি আক্রমণ করতে পছন্দ করি না। হতে পারে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেই প্রবল সম্ভাবনা সরকারি হিট লিস্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি, ফলে তাকেই বেশি করে কাঠগড়ায় দাঁড় করা। বলছেন যে গতকাল বলেছেন যে এসপির সঙ্গে কথা হয়েছে, 24 ঘন্টা ওয়েট করতে বলেছে, এখন কি পরিস্থিতি? রাত্রি 8টার পর্যন্ত টাইম নিয়েছেন, 8টার পরে আমরা ফোনে কথা বলবো বা হয়তো উনি ইনফরমেশন দেবেন। আজকে প্রশাসনের লোক এসেছিলেন এখানে, ইনকোয়ারিও করে গেছেন, কিছু বলে গেছেন। তো আমরা ওনারা বলেছেন যে দেখুন আমরা চাইলে 2-4টা লোককে তুলে নিতে পারি, তুলে নিয়ে আমরা কিন্তু এটা দেখাতে পারি, কিন্তু আমি বলেছি যে দেখুন আমরা এরকম করলেই যে আপনি ভাবেন আমরাও বুঝি, এরকম ধরনের কোনো অপরাধী কেউ কাউকে একটা নিরাপরাধ লোককে তুলে শান্ত করবেন এটা হবে না, এবং তারা নিশ্চিত করেছেন যে আমরা এরকম করবো না। আমরা আমাদের মতন করে আমরা ইনভেস্টিগেশন করছি। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকও সম্ভবত কালকে আসবেন, এসে গাড়ির ফরেন্সিক হবে। এখনো পর্যন্ত কোনো দল বা কোনো সংগঠন বা কোনো ব্যক্তি এই দুর্ঘটনার পাশে এসে দাঁড়িয়েছে? সকলে, পুরো মুসলিম সমাজ থেকে এসছে। আমি প্রত্যেক মুসলিম সোসাইটিকে, বিশেষ করে ফুরফুরা দরবার শরীফের বিভিন্ন পীর সাহেব পীরজাদারা ওভার টেলিফোনে কথা হয়েছে। গতকাল রাত্রে পীরজাদা আসেমিল্লা সিদ্দিকী সাহেব এসেছিলেন, পীরজাদা ইসাক সিদ্দিকী সাহেব এসেছিলেন, বাড়িতে এসেছিলেন, আরও অনেকেই। প্রত্যেকের সাথে আমি কথা বলেছেন, আমার সাথে কথা হয়েছে, শাহিন সিদ্দিকী সাহেবের সাথে কথা হয়েছে, আম্মার সিদ্দিকী সাহেবের সাথে কথা হয়েছে, সানাউল্লাহ সিদ্দিকী সাহেবের সাথে কথা হয়েছে, সাফিরি সিদ্দিকী সাহেবের সাথে কথা হয়েছে। প্রত্যেক পীরজাদা, ওখানে বসিরহাট থেকে পীরজাদারা ফোন করেছিলেন, প্রত্যেকে পেয়ারডাঙ্গা দরবার শরীফের পীরজাদারা ফোন করেছিলেন, ঘুটিয়ারি শরীফ থেকে ফোন করেছিলেন, আপনার বিহারের ফুলবাড়ি শরীফ থেকে ফোন। ওভারঅল প্রত্যেকের কাছে প্রত্যেকে দাঁড়িয়েছেন, এটা একটা আমাদের জন্য অনেক পজিটিভ সাইন। না, আমার সাথে হয়তো কথা হয়নি, তবে আমরা শুনেছি ওনাদের সংগঠনের ছেলেরা এসেছিল, কালকে খুব ব্যস্ত ছিলাম বলে যোগাযোগ করতে পারিনি। আপনার সঙ্গে সংখ্যালঘু সমাজের অনেকেই কথা বলেছেন, কামরুজ্জামান সাহেবের সাথে কথা হয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সাথে কথা হয়েছে, এহিয়া সাহেব ইমাম পরিষদের সম্পাদকের সাথে কথা বলা হয়েছে, প্রত্যেকে কাল থেকে কথা হচ্ছে। আপনার লোকাল এলাকার যে বিধায়ক বা এমপি তারা কেউ? লোকাল এলাকার বিধায়ক আমাকে ফোন করার সাহস পাবেন না, এমপি আমাকে ফোন করার সাহস পান না, এটা মাথায় রাখুন। আমি আপনাদেরকে অন রেকর্ডে বলে দিয়ে যাচ্ছি যে আমাকে এলাকার বিধায়ক, তৃণমূলের লিডাররা আমাকে ভয় পায়, কারণ তারা জানে আমি দুর্নীতিগ্রস্ত নই, তারা জানে পয়সার দ্বারা আমাকে তারা কন্ট্রোল করতে পারবে না, ফলে তারা আমার সাথে কথা বলে আগে তাদেরকে আমি 14টা কথা শোনাই। ফলে তৃণমূলের সর্বোচ্চ লেভেলের কিছু লিডাররা আমাকে ফোন করেন, কথা বলেন। আমি জেলার প্রশাসনের কোনো লোকের সাথে আমি কথা বলি না,
ফলে তারা আমাকে ফোন করবে এই সাহসটা তাদের নেই। আপনি অভিযোগের আঙুল তুলছেন শাসক দলের বিরুদ্ধে, তো সেখানে শাসক দলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা বলেছেন, কি কথা হলো ঠিক? সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ফোন করেছিলেন, আমি ধরতে পারিনি ওনার ফোন। আর একটা প্রশ্ন থাকছে যে কালকে খালেদ সাহেব আক্রান্ত হয়েছে, এর আগে আমরা দেখেছি বাংলার বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় থেকে ধর্মগুরুরা আক্রান্ত হচ্ছে বারবার রাজ্যের বিভিন্ন প্রান্তে। উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটে সেই ঘটনা কিন্তু বাংলায় ঘটছে দেখতে পাচ্ছি, কি বলবেন এই প্রসঙ্গে? আমি ওটাই বললাম যে এটা কি একটা পলিসি সাধারণ মানুষকে ভীত করে দেওয়া, সন্তুষ্ট করে দেওয়া। কেন? এজন্য যে যাতে মাথাটাকে যদি আমরা নরম করে দিতে পারি, মাথাকে যদি আমরা কেটে দিতে পারি, বডির কোনো দাম নেই। তো লিডারদের আক্রমণ করে তারা দেখে নিচ্ছে যে মুসলিম সমাজ ভয় কোন মুখ তুলছে না, তখন তারা বুঝে যাবে আম মানুষকে, যদু মধুকে, কলিমুদ্দিন রহিমউদ্দিনকে অ্যাটাক করার কোনো সমস্যা নেই। তো তারা এগুলো অ্যাসিড টেস্ট করছে, যে তারা দেখতে চাইছে যে মুসলিম লিডারদেরকে অ্যাটাক করার পরে এদের কি রিপারকেশন হয়। ফলে সংখ্যালঘুরা এখন নিরাপদে নেই বাংলার সংখ্যালঘু না, সেরকম বলে না, পলিটিক্যালি যারা এনগেজ হয়ে গেছেন তাদের জন্য একটু কম নিরাপত্তা, কারণ তাদের জন্য এটা সরকারের জন্য তারা চ্যালেঞ্জ। আম মানুষের নিরাপত্তা কী বিষয় সেটা নির্ভর করতে হবে। আপনি বলেন কলসির হাড়ির কই পরিত্রাণ বা বাঁচার উপায় কি? সংখ্যালঘুদের জন্য আগামী দিনে পথ কি রয়েছে? খুব বেশি করে সংখ্যালঘু মানুষদেরকে অ্যানালাইসিস করতে শিখতে হবে। আম লোক, আপনাদের মিডিয়া, প্রত্যেককে এটা বলবো যে এক কথাতে সিদ্ধান্ত নেওয়া যাবে না, প্রত্যেক কথা দুটো করে রিজন দেখতে হবে, পজিটিভ নেগেটিভ সাইড। আমি পলিটিক্স করলে আমি শাসক দলকে এখন আরও বেশি কড়া ভাষায় গালাগালি করে আমি সমালোচনা করে বেরিয়ে যেতে পারতাম, আমরা করি না, এটা করব না। এটা সংখ্যালঘু সমাজকে শিখতে হবে। টিএমসির কোনো একটা ভালো কাজ করা মানেই সেই লিডার টাকা খেয়ে নিচ্ছে, এই ভাবনা থেকে মুসলিম সমাজকে, সাধারণ জনগণকে বুঝতে হবে। সহ রাজ্যের বিভিন্ন সংগঠন মানুষের জন্য কাজ করছে, যেমন ধরুন বন্যা ত্রাণ থেকে শুরু করে আমফান ঝড় থেকে শুরু করে কাজ করছে। একদিকটা যেমন কাজ করতে, ঠিক এই দিকটাও কি সমস্ত সংগঠনকে ভাবা উচিত যে তারা ঐক্যবদ্ধ হয়ে এভাবে যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো? দেখুন, একটা কথা হচ্ছে যে পরিবেশ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেবে। আমি বারবার আপনাদেরকে বলেছি যে আপনাদের অনেকের আপিল থাকে, আপনারা এক হচ্ছেন না কেন, তিনি এক হচ্ছেন না কেন। না, এটা ঠিক কথা না। পরিবেশ আমাদেরকে এক করে দিবে, পরিবেশ এক করে দিবে। আমি বিগত আমাদের রেকর্ড আছে যেখানে আমাদের নলেজে যে সংখ্যালঘুর উপর অ্যাটাক হয়েছে, আমরা কিন্তু আমাদের লেভেলে আমরা কিন্তু কাউন্টার করে গেছি। এটা কবে? 5 বছর পুরনো। আমার পেজ পশ্চিমবঙ্গে অন্যান্য অর্গানাইজেশনদের ব্যাপারে আমি জানি না, আমার পেজ 12 বছর পুরনো। অফিসিয়াল পেজগুলো আপনি প্যারাল 12 বছর ধরে আমরা এই কাজ করছি। তো সময় আমাদেরকে এক করে দিবে। আপনারা প্রত্যেকের সাথ এই জন্য দেবেন যে যখন পজিটিভ কথা, ভালো কথা বলছে তার সাথ দিন। আপনারা লিডারদের সম্পর্কে বিরূপ ধারণা করা বন্ধ করুন। কোনো লিডারের সম্পর্কে এটা ধারণা করা বন্ধ করুন যে সে সরকারের দালাল, সে বিজেপির এজেন্ট, সে সিপিএমের হয়ে টাকা খেয়ে নিয়েছে, সে কংগ্রেসের হয়ে দালালি করছে। এই ভাবনাটা, এটা আমাদের ভাবনা নয়, এরা একটা বৃহত্তর ক্ষমতা আমাদের জনগণের মাথায় এটা ঢুকাচ্ছে। এটা মাথা বার করুন। একজন লিডার তদন্ত না হলে আপনি কি করবেন? পরপর আমি আগেই বলেছি, পরপর আমরা পদক্ষেপ নেব। দেখুন, পুঙ্খানুপুঙ্খ যদি তদন্ত না হয় আমরা কিছু করতে পারবো না, এটা পরিষ্কার কথা। না, সেখানে আমাদের মনে হয়েছে যে প্রত্যেকের একটা পলিসি থাকে, তো আমরা সেই পলিসিতে হাঁটতে পারিনি। তো আমরা সেই জায়গায় একটা পলিসি তৈরি করছি, একটা দৃষ্টান্ত বানাবো। হতে পারে সেটা সাকসেস হয়ে যায়, হতে পারে নাও সাকসেস হতে পারি। না হতে পারলে একটা নির্দিষ্ট জায়গায়, গণতন্ত্রের শেষ কথা হচ্ছে ভোট, আমরা এর জবাব ভোটে দিব। এর বাইরে আমরা তো আর পুলিশে ধরে মারতে পারবো না, আমরা তো জনগণের গাড়ির আগুন ধরাতে পারবো না। তারা এটা রাজনৈতিক দলের লোকেরা করে, আমরা করতে পারি না, আমরা করবো না। ফলে রাজনীতি করেন না বা আপনার সংগঠন রাজনৈতিক সংগঠন নাই, তাহলে কিভাবে ভোটে প্রভাব ফেলবেন? যখন পশ্চিমবঙ্গে মুসলিম লোকেরা কল্পনা করেনি ইলেকশনের কথা, তখন আমি এই বিধানসভার আগের বিধানসভায় কোনো মুসলিম দল নয়, তখন আমি চ্যালেঞ্জ করে পূর্ব মেদিনীপুর জেলায় 4টা সিপিএমের সিট বার করেছিলাম। ওই রেকর্ড আমার ফেসবুক পেজে আছে, চলে যান। 2017 ইলেকশন, এই 16 ইলেকশন, 16 বিধানসভা ইলেকশানে আমি বলেছিলাম, করে দেখিয়েছি। আমি 12 বছর সংগঠন করি। আমি মুসলিম তথাকথিত মুসলিম লিডারদের মতন আমি পলিটিক্সও করি না, আর আমি সংগঠনও করি না। ফলে আমি যখন বলছি অ্যাটাক হবে, ভোটের সময় জবাব দিব, তখন দেখে নেবেন। সামনেই আপনার জেলায় ভোট আছে, হলদিয়া পৌরসভায়। সেখানে পৌরসভা খুব ছোট জায়গা, এটা নিয়ে আমরা ভাবছি না। পৌরসভা খুবই ক্ষুদ্র জায়গা, এটা নিয়ে ভাবছি না। আমরা পঞ্চায়েত নিয়ে ভাবছি। তবে শাসক দল চিন্তিত, এই ব্যাপারে কি বলবেন? শাসক দলের চিন্তার কিছু নেই। শাসক দল সংখ্যালঘু মানুষদেরকে 500 টাকা দিয়ে কিনে নিয়েছে। এই কঠোর পরিস্থিতিতে আইমার মেম্বার বা আইমার সদস্যদের কি বার্তা দিতে চান? একটা কথা মাথায় রাখুন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই শব্দটা
সংখ্যালঘু মানুষ আইমার কর্মী সবাই শিখে নিক। সুবিধাবাদী মানসিকতা থেকে আমাদেরকে বেরোতে হবে। ধান্দাবাজির নাম সংগঠন নয়, মুখে রাস্তায় দাঁড়িয়ে একদিন হই হই করে দিয়ে ঘরে ঢুকে যাওয়ার নাম সংগঠন নয়। পরিকল্পিতভাবে যেভাবে যা নির্দেশ বেরোবে আপনারা সেই নির্দেশকে পালন করুন, দেখুন আমরা সফল হব ইনশাআল্লাহ। বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যখন কেউ বিকল্প ভাবতে গেছে, তখন আপনাদের মতোই কিছু সংখ্যালঘু নেতাদের মুখে বিরোধিতার সুর দেখা গেছে সেই সমস্ত বিকল্প ভাবনার বিরুদ্ধে। যেমন সেই জায়গায় হাঁড়ির কলসি থেকে কই বেরোবার পথটা তাহলে কি হবে? না, যেমন একটা আমাকে নাম বলুন। ধরুন আপনি যদি বলেন সিপিআইএম বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে আপনারা বেছে নিয়েছিলেন, বা আপনাদের বক্তব্যটা এরকমই ইঙ্গিত দিয়েছিল, যেটা আপনি প্রথমেই বলেন বক্তব্যের, যে আমরা তৃণমূল কংগ্রেসকে সরাসরি না বললেও আপনাদের বক্তব্যের এটা ছিল যে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট দেওয়ার কথা। ঠিক সেই জায়গা থেকে সিপিআইএম, কংগ্রেস বা যারা কম শক্তিশালী দল আছে সম্ভাবনাময় শক্তিকে ভোট দেওয়ার কথা বলেছিলেন। ঠিক সেই জায়গায় বিকল্প উঠবে কি করে? আপনি কি আমাকে সেই সিপিএমের সমর্থনের কথা ইশারা করছেন যারা রক্তমাখা ভাগ খাইয়েছিল বাংলার জনগণকে? আপনারা কি আমাদেরকে সেই বামফ্রন্টদেরকে আবার আনতে বলছেন যারা নন্দীগ্রামে আগুন লাগিয়েছিল? আমরা জানতে চাই তার বিকল্পটা আসবে কি করে? বিকল্প এটাই প্রবলেম। বিকল্প মানে আমরা বামফ্রন্ট, বিকল্প মানে সিপিএম, বিকল্প মানে টিএমসি, বিকল্প মানে কংগ্রেস। এর বাইরে বিকল্প ভাবতে পারছি না। এটা আমাদের সবচেয়ে বড় ফল্ট। আমাদের বিকল্প সিপিএম না, আমাদের বিকল্প কংগ্রেস না, কেননা আমরা এদেরকে এদের গোলামি করে নিয়েছি। আমাদের বিকল্প আমাদেরকে ভাবতে হবে। কিভাবে ভাববো সেটা আমার একার নয়, আমি আমার মতন ভাবছি। যখন ভাবনা বহিঃপ্রকাশ হবে দেখবেন, কিন্তু মাথা থেকে বার করুন। হ্যাঁ, পলিটিক্যালি আমরা বিজেপিকে আটকানোর জন্য আমরা টিএমসির প্রতি আমাদের সফট কর্নার ছিল। কালকে টিএমসিকে হারানোর জন্য আমরা বামফ্রন্টের সাথে শরিক করতে পারি বামফ্রন্টকে, কিন্তু বামফ্রন্টকে আমরা ক্ষমতা আনার কথা ভাবছি না। পরিষ্কার কথা, এইটা সংখ্যালঘু মানুষদের মাথায় আনতে হবে।